নমস্কার। আজকের আলোচনায় আমরা মাইক্রোওয়েভ ট্রান্সমিশন লাইন নিয়ে কথা বলবো। ভাবছেন এটা আবার কি? সহজ কথায় এটা হলো আমাদের ডিজিটাল দুনিয়ার সিগন্যাল পাঠানোর অদৃশ্য সুপার হাইওয়ে। চলুন এই হাইওয়ের অলিগলি থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে সবটা একবার ঘুরে আসা যাক। একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন ভারতে যাতায়াতের জন্য ভরসা ছিল গরুর গাড়ি। আর আজ দেখুন, আমাদের কাছে আছে ঝা ছকছকে এক্সপ্রেসওয়ে। ঠিক একই রকম একটা বিপ্লব কিন্তু সিগন্যাল পাঠানোর জগতেও হয়েছে। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠানোর পদ্ধতিও সময়ের সাথে সাথে আমূল বদলে গেছে। এই যে মাইক্রোওয়েভ সিগন্যালগুলো, এরাও কিন্তু নিজেদের সুপার হাইওয়েতে চলে। কিন্তু প্রশ্ন হলো, এই অদৃশ্য রাস্তাগুলো আখির তৈরি হয় কি দিয়ে? আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব আর দেখব কিভাবে এই প্রযুক্তি আমাদের চারপাশের পৃথিবীকে সচল রেখেছে। তো আমাদের সিগন্যাল সুপার হাইওয়ের যাত্রায় প্রথম স্টপ হলো শহরের চেনা গলি, মানে কোঅ্যাক্সিয়াল লাইন। নামটা খুব চেনা লাগছে, তাই না? চলুন এর ভেতরের গল্পটা একটু জেনে নিই। এর গঠনটা কিন্তু বেশ সহজ। একদম মাঝখানে থাকে একটা কন্ডাক্টর, মানে পরিবাহী তার। তার চারপাশে একটা ইনসুলেটরের আস্তরণ, আর সবটাকে ঘিরে থাকে একটা ধাতব বর্ম বা শিল্ড। এই শিল্ডটাই কিন্তু আসল খেলোয়াড়। এটাকে ভাবতে পারেন শহরের নিচে তৈরি একটা সুরক্ষিত টানেলের মতো। টানেল যেমন বাইরের ঝড় বৃষ্টি হইচই থেকে গাড়িকে বাঁচায়, এই কোঅ্যাক্সিয়াল শিল্ডও ঠিক সেভাবে সিগন্যালকে বাইরের ইলেকট্রিক্যাল নয়েজ থেকে বাঁচিয়ে রাখে। আবার সিগন্যালকে বাইরে বেরিয়ে যেতেও দেয় না। পুরো প্রোটেক্টেড একটা রাস্তা। এর সবচেয়ে বড় সুবিধা হলো বাইরের ইন্টারফারেন্স থেকে দুর্দান্ত সুরক্ষা। কিন্তু একটা সমস্যাও আছে। ফ্রিকোয়েন্সি যখন খুব বেড়ে যায়, মানে ধরুন 1 গিগাহার্টজের উপরে, তখন পাওয়ার লসও মারাত্মকভাবে বেড়ে যায়। আসলে তখন স্কিন এফেক্টের কারণে কারেন্ট তারের ভেতর দিয়ে না গিয়ে শুধু উপরের চামড়া বা স্কিন দিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে একটা ট্রাফিক জ্যামের মতো পরিস্থিতি তৈরি হয়। তাই তো শহরের গলিতে বেশি স্পিডে গাড়ি চালানো যায় না। তাহলে প্রশ্নটা হলো, কেন একটা কোঅ্যাক্সিয়াল কেবল খুব হাই মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে অতিরিক্ত ট্রাফিক জ্যামওয়ালার রাস্তার মতো আচরণ করে? বেশ, শহরের গলি থেকে বেরিয়ে এবার আমরা দেশের রাজপথ বা ন্যাশনাল হাইওয়ের দিকে এগোব। সিগন্যালের জগতে এই রাজপথ হল ওয়েভগাইড। হাই পাওয়ার আর লম্বা সফরের জন্য এটাই সেরা। ওয়েভগাইড আসলে একটা ফাঁপা ধাতব টিউব ছাড়া আর কিছুই নয়। দেখতে আয়তাকার বা গোলাকার হতে পারে। মজার ব্যাপার হলো এর ভেতরে কোনো তার থাকে না। এই ফাঁপা পথটাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়। এটাই হলো সিগন্যালের আসল এক্সপ্রেসওয়ে। এখানে কোনো তার নেই, তাই সিগন্যাল ধাতব দেওয়ালে ধাক্কা খেতে খেতে, মানে প্রতিফলিত হতে হতে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলে। ঠিক যেন একটা বল করিডোরের দেওয়ালে ধাক্কা খেতে খেতে এগোচ্ছে। এই পদ্ধতিতেই ওয়েভগাইড খুব কম লসে হাই পাওয়ার সিগন্যাল পাঠাতে পারে। আচ্ছা, প্রত্যেক এক্সপ্রেসওয়েতে একটা মিনিমাম স্পিড লিমিট থাকে, তাই তো? ওয়েভগাইডেরও ঠিক তেমনই একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আছে। কোনো সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি এর থেকে কম হয়, সে এর মধ্যে দিয়ে যেতেই পারবে না। সোজা কথায়, খুব ধীরে চলা গাড়িকে হাইওয়েতে উঠতে দেওয়া হয় না। ওয়েভগাইডের সিগন্যাল দুটো প্রধান মোডে চলে, টিই আর টিএম। টিই বা ট্রান্সভার্স ইলেকট্রিক মোডকে ভাবুন একটা গাড়ি যেটা টানেলের দুই পাশের দেয়ালে ধাক্কা খেতে খেতে এগোচ্ছে। আর টিএম বা ট্রান্সভার্স ম্যাগনেটিক মোডে গাড়িটা যেন মেঝে আর ছাদের মধ্যে ধাক্কা খেতে খেতে চলছে। দুটোই সিগন্যাল পাঠানোর আলাদা আলাদা স্টাইল। এদের মধ্যে যে মোডটা সবচেয়ে কার্যকর, মানে যার কাট অফ ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, তাকে বলে ডমিনেন্ট মোড। এটা হলো হাইওয়ের সেই ফাস্ট লেন যেখানে কোনো বাধা ছাড়াই সবচেয়ে সহজে সিগন্যাল যেতে পারে। একটি ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু, কোঅ্যাক্সিয়াল কেবলে যে টিইএম ওয়েভ চলে, তার জন্য দুটো কন্ডাক্টর লাগে। তাহলে সেটা একটা ফাঁপা, মানে সিঙ্গল কন্ডাক্টরের ওয়েভগাইডের মধ্যে দিয়ে কেন যেতে পারে না? ভেবে দেখুন তো। বেশ, আমরা দূরপাল্লার যাত্রা তো দেখলাম। এবার চলুন সার্কিট বোর্ডের ভেতরের ছোট ছোট যাত্রার দিকে নজর দিই। একটা শহরের মধ্যে যেমন ফ্লাইওভার এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি পৌঁছে দেয়, সার্কিট বোর্ডেও ঠিক তেমন ব্যবস্থাই আছে। এখানে দুটো প্রধান ডিজাইন হল স্ট্রিপলাইন আর মাইক্রোস্ট্রিপলাইন। স্ট্রিপলাইন হল একটা ঢাকা ফ্লাইওভারের মতো, যেখানে কন্ডাক্টরটা দুটো গ্রাউন্ড প্লেনের মাঝে স্যান্ডউইচ করা থাকে, তাই পুরোপুরি সুরক্ষিত। অন্যদিকে মাইক্রোস্ট্রিপ হল একটা খোলা ফ্লাইওভারের মতো, যেখানে কন্ডাক্টরটা উপরে থাকে আর তার কিছু ফিল্ড লাইন বাতাসে ছড়িয়ে পড়ে।
এদের মূল উদ্দেশ্য হল সার্কিটকে অনেক ছোট বা মিনিয়েচার বানানো আর সহজে বিভিন্ন কম্পোনেন্টকে জোড়া। এই ফ্লাইওভারগুলো একটা সার্কিট বোর্ড নামক শহরের বিভিন্ন এলাকাকে কানেক্ট করে, আর এগুলো সরাসরি বোর্ডে প্রিন্ট করা হয় বলে খরচ অনেক কম পড়ে আর ডিভাইসগুলোও অনেক ছোট বানানো যায়। তাহলে এবার ভাবুন তো, একটা কম্প্যাক্ট 5G সার্কিট বোর্ডে কম্পোনেন্ট যুক্ত করার জন্য এই দুই ধরনের রাস্তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি কাজের হবে? চলুন এবার আমরা যা যা শিখলাম সবগুলোকে এক জায়গায় করে দেখি। কোন রাস্তাটা ঠিক কোথায় এবং কী কারণে ব্যবহার করা হয়, ব্যাপারটা এবার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই স্লাইডটা হলো আমাদের পুরো আলোচনার সারমর্ম। প্রথমেই কোঅ্যাক্সিয়াল লাইন, শহরের সুরক্ষিত টানেল যা কম ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন যন্ত্রপাতি জুড়তে কাজে লাগে। এরপর ওয়েভ গাইড, ন্যাশনাল এক্সপ্রেসওয়ে, হাই পাওয়ার আর দূরপাল্লার সিগন্যাল পাঠানোর জন্য সেরা। তারপর স্ট্রিপ লাইন মানে ঢাকা ফ্লাইওভার, প্রিন্টেড সার্কিট বোর্ডে বা পিসিবিতে সুরক্ষিত কানেকশনের জন্য ব্যবহার হয়। আর সবশেষে মাইক্রোস্ট্রিপ মানে খোলা ফ্লাইওভার, যা পিসিবিতে সহজ আর সাধারণ কানেকশনের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। আর এই সিগন্যাল হাইওয়েগুলো কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে। স্যাটেলাইট কমিউনিকেশন, রাডার সিস্টেম, 5G মোবাইল বেস স্টেশন, এমনকি আমাদের বাড়ির মাইক্রোওয়েভ ওভেন বা হাসপাতালের এমআরআই মেশিনেও এগুলো ব্যবহার হয়। ভাবা যায়? আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। এবার চলুন ভবিষ্যতের পথের দিকে একটু তাকানো যাক। দেখুন, এই বিষয়গুলো বোঝা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, এটা আসলে আমাদের আধুনিক বিশ্বের নার্ভাস সিস্টেমটাকে বোঝার মতো। 6G থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটিং পর্যন্ত ভবিষ্যতে আরও দ্রুত এবং আরও কার্যকরী সিগন্যাল হাইওয়ের প্রয়োজন শুধু বাড়তেই থাকবে। আজকের এই জ্ঞানই কিন্তু ভবিষ্যতে প্রযুক্তির ভিত্তি তৈরি করবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। প্রযুক্তি যখন আজকের চেয়েও 1000 গুণ বেশি ডেটা স্পিড চাইবে, তখন এই সিগন্যাল সুপারহাইওয়ে নতুন প্রজন্ম দেখতে কেমন হবে? হয়তো সেটা অপটিক্যাল ফাইবার হবে, বা হয়তো এমন কিছু যা আমরা আজ কল্পনাও করতে পারছি না। ভাবার মতো বিষয়, তাই না?